আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের সামনে কি আলোচনা করব। ইংলিশ ফর টুডে ক্লাস 5, পেসেস প্র্যাকটিস, ইউনিট 19, পেজ 74, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আসলে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই প্যাসেজটা পড়া একটু টাফ। তারপরেও যদি তোমরা শব্দের অর্থ জানো বা ভোকাবুলারি বেশি করে যদি জানো, তাহলে আমার মনে হয় প্যাসেজটা তোমাদের জন্য সহজ হবে। তোমরা অনেকেই প্যাসেজ পড়ো, বাট শব্দের অর্থ বোঝো না। একটা সেন্টেন্স মিলিয়ে নাও, বাট সেই সেন্টেন্সের ভিতরে যে কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলোর অর্থ না জেনে যদি প্যাসেজ পড়ো, তাহলে প্যাসেজের কিছুই বুঝবে না। সো চলো আমরা প্যাসেজটি স্টার্ট করি। প্যাসেজটি পড়ার আগে যে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ লিখেছি, সেই প্যাসেজের শব্দার্থগুলো আমরা এক নজরে দেখে নিই। এখানে আমি লিখে রেখেছি যে পার্ট ওয়ানে আমি শুধু শব্দের অর্থ এবং হচ্ছে প্যাসেজটা ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পার্ট টুতে আমি সবকিছু আলোচনা করার চেষ্টা করব যা তোমাদের আসে পরীক্ষায়। এখানে আমি রেখেছি যে ভোকাবুলারি ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, ফিল্ড ট্রিপ অর্থ মাঠ পরিদর্শন, গ্লোবাল স্টাডিজ বিশ্ব পরিচয়, প্ল্যান্ট অর্থ পরিকল্পিত, গাইড অর্থ নির্দেশিকা বা ভ্রমণকারীর পথ প্রদর্শক। শব্দটা হবে ভ্রমণকারীর পথ প্রদর্শক। গাইড অর্থ কি? ভ্রমণকারীর পথ প্রদর্শক। দেখো আমার ভিডিওটা নড়াচড়া করতেছে এই কারণে যে আমি হচ্ছে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে হচ্ছে খাতা ধরেছি, এই কারণে এখানে গাইড অর্থ নির্দেশিকা বা ভ্রমণকারী পথ প্রদর্শক, এক্সিবিট অর্থ প্রদর্শন বা প্রদর্শিত বস্তু, আর নিচে আমি লিখে রেখেছি এক্সিবিটর অর্থ হচ্ছে প্রদর্শক। এক্সিবিটর, এক্সিবিটস থেকে এক্সিবিটর, প্রদর্শক। ওয়াচ অর্থ দেখেছি, আর ওয়াচ অর্থ দেখা, ওয়াচড অর্থ দেখেছি। ভিক্টোরিয়া অর্থ বিজয়, ভ্যালুস অর্থ মূল্যবোধ, পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র, ইন্টেলেকচুয়াল অর্থ বুদ্ধিজীবী, আর ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী। ফ্রিডম স্বাধীনতা, ফাইটার যোদ্ধা, ডকুমেন্টস নথিপত্র বা দলিল, সেড দুঃখিত। এই প্যাসেজটা পড়ার আগে আমি কিছু শব্দের অর্থ জেনে নিলাম, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। নোট করে নিয়ে তোমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করো শব্দের অর্থগুলা। এখানে আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েন্ট গিয়েছিলাম লিখেছে কেন? গো ব্যবহার না করে ওয়েন্ট ব্যবহার করেছে, কারণ আমি শুরুতেই টাইটেলটা দিয়েছি যে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ তো আর এখন হয়নি, 1971 সেই মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, যা কিনা একটি অতীতের ঘটনা। সো অতীতকে কেন্দ্র করে যখন এই প্যাসেজটি রচিত হয়েছে, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হবে, এটাই স্বাভাবিক। চলো আমরা এখন প্যাসেজটি পড়ি বা প্যাসেজটি দেখে নিই। দেখো আমি তোমাদের সামনে প্যাসেজটি নিয়ে হাজির হলাম। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সানশাইন ম্যাগাজিন, পত্রিকার একটি নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। আমরা অনেক পত্রিকার নাম জানি, যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন। ঠিক আছে, এই ধরনের যেই পত্রিকাগুলো আমরা দেখি, সেখানে হেডিং লাইনটা অনেক বড় করেই লেখা থাকে। হেডলাইনটা যে বড় করে লেখা থাকে, সেই রকমই একটি বিষয় আমাদের এখানেও বইয়ে বোঝানো হয়েছে বা পেসেসে দেখানো হয়েছে। বড় করে লেখা আছে সানশাইন ম্যাগাজিন। সানশাইন ম্যাগাজিন, সান অর্থ সূর্য, সাইন মানে কিরণ, তার মানে কি সূর্য কিরণ দেয়। হ্যাঁ, সূর্য কিরণ দেয়। এখানে সান এবং সাইনের মাঝখানে একটি যে সূর্যোদয় কিরণ কিভাবে দেয়, আলো যে কিভাবে ছড়ায়, সেটার একটা ছবি হয়তো বা এঁকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। তো তোমরা আসলে এই বিষয়গুলা খেয়াল করে নিবা যে একটা বইয়ের ছবিতে কি দেওয়া আছে, কিংবা বইয়ের হেডলাইনটা কেমন দেওয়া আছে, এগুলা জানা প্রয়োজন। দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, এখানে আমি গোলাপি কালি দিয়ে আইডেন্টিফাই করেছি বাই অ্যান্ড ফর। দা আসলে জিনিসগুলো কি? তোমরা একটা প্যাসেজ থেকেই আমার মনে হয় অনেকেই তোমরা গ্রামার আর্টিকেলে দুর্বল আছো, কারণ তোমরা একটা প্যাসেজ থেকেই তোমরা অনেক কিছু জানতে পারো, সেটা জানার চেষ্টা করো না। দেখো আমি এখানে একটা হেডলাইন লিখেছি, সেটা দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। দেখো হেডলাইনটা হচ্ছে বাই অ্যান্ড ফর। ঠিক আছে, দা ম্যাগাজিন, বাই অ্যান্ড ফর। এখানে এন্ড এর মাঝখানে হচ্ছে, এন্ড হচ্ছে মাঝখানে, এবং তার আগেও একটি ভাই, তারপরেও একটি ভাই, দুইটাই প্রিপোজিশন, ভাইও প্রিপোজিশন, ফরও প্রিপোজিশন, মাঝখানে এন্ড হচ্ছে কনজাংশন। ঠিক আছে, দ্য স্টুডেন্টস নাউন অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ম্যাগাজিনটি। কাদের জন্য? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য।
বা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা কি ম্যাগাজিনটি লেখা হয়েছিল বা রচিত হয়েছিল। A visit to the Liberation War Museum, a visit to the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘরে পরিদর্শন, মুক্তিযুদ্ধ জাদুঘরে পরিদর্শন। A visit to the Liberation War Museum শব্দটা কি? A visit to the a visit to the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন। এখানে একটা হেডলাইন দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটা দিয়ে তোমাদের অবশ্যই একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি তোমাদেরকে এক নজরে একটু দেখাতে চাই। যদি তোমরা টাইটেলটা ভালো করে পড়ো তাহলে প্রশ্নের আনসারটা করতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে বলি সবসময় একটা প্যাসেজ পড়ার আগে তার ছবিতে কি দেওয়া আছে, তার উপরে হেডলাইনটা কেমন, সেগুলো একটু ভালো করে খেয়াল করে নিতে হবে। এখানে আমাদের টাইটেল লেখা আছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন। হোয়াট ইজ দ্য টাইটেল, কি ধরনের টাইটেল লেখা হয়েছিল এই গল্পতে, ছাত্রছাত্রীদের ম্যাগাজিনে কি ধরনের টাইটেল লেখা হয়েছিল। টাইটেলটা কি ছিল? এই ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। তাহলে একটা প্রশ্নের উত্তর তোমাদের হয়ে গেছে। যদি এই প্রশ্নটা পারো তাহলে তুমি 2 মার্ক পাবা, অনার্সই তুমি 2 মার্ক পাবা। শুধু একটু কথা যদি তুমি লিখতে পারো, এখানে মেন কথাটা তোমাকে লিখতে হবে, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। বারবার আমি বলছি, টাইটেলটা নিয়ে আমি আলোচনা করেছি এতক্ষণ। এই টাইটেলটা ছিল কি? ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, লাল একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তর মাঝখানে একটি মানচিত্র দেওয়া আছে, তার মধ্যে তার আশেপাশে কিছু কি মুক্তিযোদ্ধাদের যেই ছবি দেওয়া আছে। নিচে লেখা আছে লিবারেশন ওয়ার মিউজিয়াম, ঢাকা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ জাদুঘর। আচ্ছা, যাই হোক, তোমরা এক নজরে খুব সুন্দরভাবে এই প্যাসেজটা দেখে নিতে পারো যে উপরে লাইনগুলা কেমন দেওয়া আছে এবং কি আসতে পারে এখান থেকে। তো আমি তো তোমাদেরকে বললাম যে প্রশ্ন আসতে পারে যে ম্যাগাজিনটার নাম কি ছিল, সানশাইন ম্যাগাজিন, কাদের দ্বারা লেখা হয়েছিল বা কাদের জন্য এটা, স্টুডেন্ট অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। টাইটেলটা কি ছিল? ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার। তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন বের করলাম? 3টা প্রশ্ন বের করলাম। কয়টা? 3টা। লিখেছেন কে? ফারহান আহমেদ। কে লিখেছেন? ফারহান আহমেদ। কিন্তু আমি একটি বিষয় তোমাদেরকে বলতে চাই ক্লিয়ারলি, স্পেসিফিক ভাবে আমরা বলতে পারবো না যে এটা ফারহান আহমেদ লিখেছেন কিনা। তবে যেহেতু এখানে ফারহান আহমেদ দেওয়া আছে, তাই আমরা ধরে নিতে পারি যে ফারহান আহমেদের দেখা একটি বাস্তব চিত্র এখানে তুলে ধরেছেন। তাহলে এখানে অন 14 ডিসেম্বর, 14ই ডিসেম্বর, কি 14ই ডিসেম্বর, আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এট আগারগাঁও, ঢাকা। 14ই ডিসেম্বর আমাদের কি ক্লাস গিয়েছিল, আমাদের ক্লাস গিয়েছিল। আবার অর্থ আমাদের ক্লাস মানে শ্রেণী, আমাদের শ্রেণীটি গিয়েছিল। আমাদের শ্রেণীটি গিয়েছিল অন এ কি ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার, মাঠ পরিদর্শনে, মুক্তিযুদ্ধ জাদুঘরে, ঢাকার আগারগাঁওয়ে। কোথায়? ঢাকার আগারগাঁও। তা তোমাকে কিভাবে পড়তে হবে বা কিভাবে বলতে হবে? 14ই ডিসেম্বর আমাদের শ্রেণীটি গিয়েছিল ফিল্ড ট্রিপ, মাঠ পরিদর্শনে, টু দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ জাদুঘরে, এট আগারগাঁও, ঢাকা, ঢাকার আগারগাঁওয়ে। ঢাকার কি? আগারগাঁও। তো ওখানে আমি আগারগাঁওর আগে একটি এট আছে, তার মধ্যে আমি আইডেন্টিফাই করেছি। এখানে এট হচ্ছে, আমি তোমাদেরকে এখানে অনেকগুলো প্রিপোজিশনের কথাই আলোচনা করলাম উপরে হেডলাইনটার মধ্যে। বাই, ফর, তারপর অফ, এই যে এগুলো হচ্ছে প্রিপোজিশন। তবে এই প্রিপোজিশন গুলো কোথায় বসে সেটাও আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলি প্যাসেজটা থেকে, যেহেতু আমার সামনে চলেই আসছে। আমরা জানি যে দিন বা তারিখের পূর্বে অন বসে, আর মাস বা বছরের পূর্বে ইন বসে। কথাটা ক্লিয়ার? দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। এখানে দিন, এখানে কোন দিন? 14ই ডিসেম্বর ওই তারিখে। হ্যাঁ, কোন মাসে সেটা বলা হয়েছে ডিসেম্বর মাসে। বাট তোমার কথা অনুযায়ী তুমি একটু প্রশ্ন আমাকে করতেই পারো যে মাস বা বছরের পূর্বে ইন বসে, কিন্তু আমি বলবো যে মাস, মাসের আগে, মাসের আগে হচ্ছে তারিখ, তারিখের আগে আমি বলছি অন বসে, কিন্তু মাসের আগে বলছি কি ইন বসে। যেহেতু এখানে মাসের আগে একটি অন তারিখ দেওয়া আছে 14ই ডিসেম্বর, সেই কারণে এখানে তারিখের আগে কি বসছে? অন। যদি স্পেসিফিক ভাবে এই কথাটাই শুধু বলা থাকতো যে ডিসেম্বর, তাহলে এখানে আমি ইন বসাতাম। ইন ডিসেম্বর, ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, ইন মে, ইন মার্চ, এই ধরনের হবে। ঠিক আছে? আর দিন বা তারিখের পূর্বে বলছি অন বসে। দিন কি? যেমন আজ কি বার? আজ শুক্রবার, বা আজ শনিবার, আজ সোমবার, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন সানডে, এগুলার ক্ষেত্রে ব্যবহৃত হবে কি? অন। আর বাকিগুলা কি? ইন হবে কি? ইন ডিসেম্বর, ইন ফেব্রুয়ারি। তারপর বলছে কি? দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। বছরটা কি? 2021, যেমন 2021, 2022,
2023, 2024 এই ধরনের যে বছরগুলো আছে সেই বছরের পূর্বে কি বসবে? ইন বসবে। কথাটা কি ক্লিয়ার? তারপরে আরেকটি প্রিপোজিশন চলে আসছে এট। বলছিলাম যে এট আগারগাঁও কোথায়? ঢাকার আগারগাঁওয়ে। কোথায়? ঢাকার আগারগাঁওয়ে। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে আমরা জানি বড় স্থানের পূর্বে ইন বসে আর ছোট স্থানের পূর্বে এড বসে। বড় স্থান কোথায়? যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আহ, তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় থাকেন, তা আমি নিশ্চয়ই বলবো যে আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি, কিন্তু ঢাকার সব জায়গায় না, ঢাকার কোনো না কোনো একটা স্থানে বসবাস করি। সেটা হচ্ছে কোথায়? ঢাকার কেরানীগঞ্জে বসবাস করি। তাহলে আমার ওখানে কি হবে? এট কেরানীগঞ্জ। যেহেতু এখানে ঢাকার মধ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? সেটা হচ্ছে ঢাকার আগারগাঁও। এই কারণে এট হবে এখানে। আগারগাঁও ছোট একটি স্থান, সেই কারণে কি এট হবে। আর ঢাকা তো বড় স্থান, এই কারণে কি বড় স্থান না, শুধু ক্যাপিটাল, রাজধানী নাকি, বাংলাদেশের কি রাজধানী। তাহলে এখানে আই লিভ ইন ঢাকা হবে। আর যখন আমার ঢাকার পূর্বে কোনো ছোট স্থানের নাম বসে সেক্ষেত্রে কি এট ব্যবহার করতে হবে। কথাটা ক্লিয়ার? ছোট স্থানের নামের পূর্বে এট বসে, বড় স্থানের নামের পূর্বে ইন বসে। তোমরা নোট করে নিবা, অবশ্যই অবশ্যই আমার কথাগুলো তোমরা নোট করে নিবা। আর যদি কারো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সুন্দরভাবে কমেন্ট করবা, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দেব বা জানানোর চেষ্টা করব। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ট্রিপের মূল উদ্দেশ্য ছিল বা পরিকল্পিত যে প্ল্যানটা ছিল, এই ট্রিপের প্ল্যানটা ছিল কি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্স সম্পর্কে। আওয়ার বাস রিচড এট মিউজিয়াম এট 10। আমাদের বাস সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছালো। আওয়ার বাস রিচড এই যে আমি রিস্টের মধ্যে আইডেন্টিফাই করেছি। দেখো আইডেন্টিফাই করতে করতে রিস্টে একবারে ডিসকালার হয়ে গেছে। রিস্টে এখানে রিস্ট দিয়েছি, আমি রিস্ট দিই নাই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সের, পাস্ট টেন্স, পাস্টকে কেন্দ্র করি প্যাসেজটা, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহার করতেই হবে। তাই এখানে কি হয়েছে? রিচড হয়েছে। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 AM। আমাদের বাস সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছালো। আমাদের বাস সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছালো। আমাদের বাস সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছালো। ক্লিয়ার? যদি তোমার লাইনটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ভেঙে পড়ো। আওয়ার মানে আমাদের, বাস মানে তো যানবাহন যেটা বোঝানো হয়েছে বাস। আওয়ার বাস রিচড পৌঁছালো দ্য মিউজিয়াম জাদুঘরে এট 10 AM সকাল 10টায়। এম বলতে বোঝানো হয়েছে কি সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। একজন গাইড বা পথ ভ্রমণকারীর যিনি নির্দেশক দাতা, তিনি হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। এ গাইড একজন গাইড ওয়াজ ওয়েটিং ফর আস আমাদের জন্য অপেক্ষা করছিলেন। হুম ওয়াজ এখানে ওয়াজ ওয়েটিং, এখানে আমরা জানি অ্যামিজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যামিজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজ আর এর পরে আইএনজি যোগ করতে হবে, যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ এর পরে আইএনজি যোগ করতে হবে। হি ওয়েলকামড তিনি আমাদেরকে, হি ওয়েলকামড তিনি আমাদের স্বাগতম, স্বাগতম স্বাগত জানিয়েছিলেন বা স্বাগতম জানিয়েছিলেন আজ ওয়ার্মলি উষ্ণভাবে, অ্যান্ড টোক আজ অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, এবং তিনি আমাদের দ্রুত নিয়ে গেলেন বিভিন্ন গ্যালারিতে। অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম, জাদুঘরে যে প্রদর্শনীগুলো রাখা আছে সেখানে। এট ফার্স্ট প্রথমেই, এট ফার্স্ট প্রথমে তোমরা জানি না আমার ভিডিওটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমার হাত কাঁপতেছে একদিকে আরেকদিকে হচ্ছে বোঝাচ্ছি। এট ফার্স্ট প্রথমে উই ওয়াচড এ ভিডিও ক্লিপ, একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন আওয়ার লিবারেশন ওয়ার, যেটা আমাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে, অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের কি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, স্বাধীনতা সম্পর্কে। এট ফার্স্ট উই ওয়াচড তিনি আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমেই একটি ভিডিও ক্লিপ আওয়ার লিবারেশন ওয়ার মুক্তিযোদ্ধা সম্পর্কে, অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের কি স্বাধীনতা সম্পর্কে। দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে কি 4টা স্থায়ী গ্যালারি ছিল। দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে 4টা স্থায়ী গ্যালারি ছিল। কথাটা কি ক্লিয়ার? আমি বইটা আরেকটু এদিকে আনি। সেখানে 4টা পার্মানেন্ট কি স্থায়ী গ্যালারি, পার্মানেন্ট অর্থ হচ্ছে স্থায়ী। দেয়ার ওয়ার মানে ছিল, দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে 4টা স্থায়ী গ্যালারি ছিল। দ্যাট এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, এক্সিবিটেড অর্থ প্রদর্শনী, দ্যাট অর্থ ওই প্রদর্শনীগুলা, রেয়ার ফটোগ্রাফস খুব বিরল ছবি ছিল সেখানে। ওই প্রদর্শনীগুলোতে কি রেয়ার ফটোগ্রাফস বিরল ছবি, ডকুমেন্টস নথিপত্র, অ্যান্ড নিউজ পেপার ক্লিপিং সংবাদপত্র ক্লিপিং, অ্যান্ড অবজেক্ট ইউজড বাই দ্য
freedom freedom কি freedom fighters and the martyrs of our liberation। তাহলে দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে 4টা স্থায়ী গ্যালারি ছিল। দ্যাট ওই এক্সিবিটেড রেয়ার, ওই প্রদর্শনীগুলোতে বিরল ছবি, ডকুমেন্টস, নথিপত্র, অ্যান্ড নিউজপেপার, সংবাদপত্র ক্লিপিংস, নিউজপেপার ক্লিপিংস শব্দটা একসাথে, নিউজপেপার ক্লিপিং সংবাদপত্র ক্লিপিংস, অ্যান্ড অবজেক্ট ইউজড বাই ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য কি অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন। সেখানে কি ছিল, ওই প্রদর্শনীগুলোতে বিরল ছবি, নথিপত্র বা দলিল এবং সংবাদপত্র ক্লিপিংস এবং কি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের এন্ড মার্টার্স এবং এবং শহীদদের কি কিছু বিষয়বস্তু ছিল। এখানে ইউজড বাই, এটা আবার প্যাসিভ ভয়েস, তোমরা যদিও এটা বুঝবা না। এখানে অন্যদের ধারা যেটা করিয়ে নেওয়া হয় বা যেটা সক্রিয় সেটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর যেটা নিষ্ক্রিয় সেটা হচ্ছে কি প্যাসিভ। তাহলে ওটাতে যে নাই গেলাম আমি আলোচনায়, যাই হোক এখন একটি প্যাসিভ তোমরা বুঝবা না এটা থেকে। এখানে তাহলে কি সেই বিষয়বস্তুগুলো আমাদের ওখানে ছিল, ঠিক আছে। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড, অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড, যখন আমরা ভিতরে গিয়েছিলাম। গ্লারি ফোর, 4 নম্বর গ্লারিতে, আওয়ার ভিক্টোরি, আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস, আমাদের মূল্যবোধ, উই ফিল সাইলেন্ট, তখন আমরা কি নীরব হয়ে গেলাম। যখন আমরা এগুলো দেখলাম 4 নম্বর গ্যালারিতে ভিতরে ঢুকে, তখন আমরা কি নীরব হয়ে গেলাম। কি দেখলাম, আওয়ার ভিক্টোরি। 4 নম্বর গ্যালারিতে কি ছিল তোমাদের, এমসিকিউতে আসতে পারে যে 4 নম্বর গ্যালারিতে কি ছিল। আওয়ার ভিক্টোরি, আওয়ার ভ্যালুস, আমাদের মূল্যবোধ, উই ফিল সাইলেন্ট, এগুলা যখন আমরা এগুলাতে ঢুকেছিলাম তখন কি আমরা নীরব হয়ে গেলাম। উই ওয়ার সেড, উই ওয়ার সেড, উই ওয়ার সেড, আমরা যখন তখন আমরা দুঃখিত হলাম, বা আমরা যখন দুঃখিত হলাম। অ্যাজ উই লুকড, আমরা আমরা সেখানে দুঃখ অনুভব করলাম। কেন, উই লুকড এট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, আমরা দুঃখ অনুভব করলাম বা দুঃখিত হলাম। উই লুকড, দেখে, কি দেখে, এট দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র দেখে, অফ সাম কিছু, অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়াল, শহীদ বুদ্ধিজীবীদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র দেখে কি আমরা দুঃখ অনুভব করলাম বা দুঃখিত হলাম বা হতবাক হলাম। তুমি যেভাবেই তাকে উপস্থাপন করো না কেন, তোমার বাংলার মিনিংটা ঠিক থাকলেই তুমি তাকে বিভিন্নভাবে রজ্জিত বা সজ্জিত, যেটাই বলো না কেন, তুমি করতে পারবা বা রপ্ত করতে পারবা। উই ওয়ার সেড, উই ওয়ার সেড, উই ওয়ার সেড, আমরা দুঃখিত হলাম। অ্যাজ উই লুকড, দেখে, আমরা দেখে, অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র দেখে, কি দেখে, as we looked at the personal belongings of some of our martyred intellectual, we were said। দেখো আমি কয়েকবার করে একটা লাইন পড়তেছি তোমাদের বোঝার সুবিধার্থে। একটা সেন্টেন্স কিন্তু অনেক বড়, চাইলেই তুমি তাকে এভাবে বাংলা হুটহাট করে না বুঝে পড়তে পারবে না, কিন্তু তোমাকে মিনিং বুঝে তারপর তাকে পড়তে হবে। যেমন উই মানে আমরা, ওয়ার, হ্যাঁ, মর্মাহত হলাম, ওয়ার বোঝানো হচ্ছে লাম, অতীতের কোনো ঘটনা, হলাম। উই ওয়ার সেড, আমরা দুঃখিত হলাম। অ্যাজ উই লুকড, দেখে, অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র দেখে, অফ সাম কিছু, অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়াল, শহীদ বুদ্ধিজীবীদের, কাদের, মার্টার্ড ইন্টেলেকচুয়াল, অর্থ কি মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, শব্দটা হবে ইন্টেলেকচুয়ালস, অনেকে তোমরা বলতে পারো না। মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, শহীদ বুদ্ধিজীবীদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র দেখে কি আমরা হতবাক হলাম বা মর্মাহত হলাম। ওকে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা আমার বিষয়টি বুঝতে না পারো ভালোভাবে, তাহলে আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। তবে ভিডিওটি শেষ করার আগে আমি একটা বিষয় তোমাদেরকে, এখানে আমার একটু অপূর্ণতা লাগতেছে, এখানে পূর্ণ লাগতেছে না। উই ওয়ার সেট, আমি বলছিলাম তোমাদেরকে ভার্বের সাথে অ্যামিজার ওয়াজার এর পরে ভার্বের সাথে কি অ্যামিজার ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু তোমার এখানে কি সেট, সেট তো কোনো কি ভার্ব নয়, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, যা দ্বারা দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। সো এখানে হচ্ছে সেট অ্যাডজেক্টিভ, তাই এই কারণে এখানে আইএনজি আবার যোগ করো না তোমরা, কারণ এটা হচ্ছে তোমার কি
অ্যাডজেক্টিভ, তোমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে যা দ্বারা দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে বলতে পারি আমি গুড, এক্সিলেন্ট, ফাইন, নাইস, স্মল, টল, চিপ, রিচ, পুর, এগুলো হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। অনেস্ট, ঠিক আছে? এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চিনতে হবে, তাহলে তুমি বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারবা। আবার এই যে এখানে আরেকটা দেখো, একটা ওয়ার্ড আসছে এখানে, লোকড। লোকটা তো তাকানো, এই যে লোক ব্যবহার করে নাই, করেছে লোকড। যদি তোমাকে এটা রাইট ফর্ম অফ ভার্ব করতে দেয় তাহলে উই এর পরে যখন এই বক্সে লেখা থাকবে লোক, তখন তোমাকে লোকড দিতে হবে। কি দিতে হবে? লোকড দিতে হবে। কারণ এখন থেকে যদি তুমি এই বিষয়গুলো ভালোভাবে জানো তাহলে ষষ্ঠ শ্রেণীতে যেয়ে তোমাদের আর অসুবিধা হবে না আশা করি। তোমরা এই প্যাসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ। পার্ট 2 এর অপেক্ষায় থাকো। ওকে।